আমরা 2024-এর জুলাইকে এক নতুন জুলাই দেখেছি, তারপর 2025 পার করেছি, 2026-এর জুলাইও মাত্রই পার করলাম। আসলে জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে অনেক কিছুই পরিবর্তন এসেছে। আমরা দেখেছি রাজনৈতিক বাস্তবতায়, দেখেছি আমরা রাষ্ট্র পরিচালনার ধরনেও কিছু পরিবর্তন দেখেছি, অর্থনীতিও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আসলে সব কিছুই আমরা জানার চেষ্টা করব। জুলাইয়ের পরের বাংলাদেশের রাজনীতি অর্থনীতি মিলিয়ে রাষ্ট্র এখন কেমন আছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই রাউন্ড টেবিলে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক পিএলসি। আমরা আজকে জানার চেষ্টা করব জুলাই পরবর্তী রাজনীতি এবং অর্থনীতি নিয়ে। আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হয়েছেন, আমাদের সাথে আছেন এম হুমায়ুন কবির, মহাপরিচালক, বাংলাদেশ জিয়া শিশু একাডেমি। আমাদের সাথে আছেন আব্দুল বারী, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সাথে আছেন জনাব ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি, গণ অধিকার পরিষদ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আসলে যেটা বলছিলাম যে জুলাইয়ের একটা পরিবর্তন আমরা দেখেছি এবং 24-এর পরে আমরা 26-এর জুলাইও পার করেছি। আমরা প্রথমে একটু জানতে চাইব এম হুমায়ুন কবির, আপনার কাছে জুলাই পরবর্তী বাংলাদেশের আসলে বড় রাজনৈতিক অর্জন কি ছিল এবং সবচেয়ে বড় ব্যর্থতাটা কি দেখতে পাচ্ছি আমরা? জুলাই একটা এসেছিল আলোকবর্তিকা নিয়ে, কিন্তু জুলাই এখন কুথিগত হয়েছে এক শ্রেণীর একদম নিম্নমানের, যাদের মুখের ভাষা, যারা কথা আচার আচরণে কোনো শিষ্টাচার মানে না, এখনকার জুলাই সেই পর্যায়ে নিয়ে পৌঁছেছে। এখানে রাষ্ট্রের চিন্তা যেটা আসে, যে জুলাইয়ের সাথে যারা জড়িত ছিল তারা কিন্তু রাষ্ট্রের কাছে বড় কিছু চায় না। তারা চায় তাদের অধিকার, তারা চায় তাদের প্রাপ্য সম্মান, তারা চায় শিশু থেকে শুরু করে একদম ছাত্র, যুবক, আবাল বর্তিনীরা, জনগণের সকলের জন্য একটা সুন্দর বাংলাদেশ। কিন্তু এর মধ্যে এমন এক শ্রেণীর লোক জড়ো হয়েছে যারা প্রতিনিয়ত, যেমন আমরা আগে কবিতায় ভাষায় বলতাম, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, এখন সকালে উঠিয়ে আর মনে মনে বলি না, সকালে উঠিয়াই আমি 3টি গালি দিয়া শুরু করি। এটা হচ্ছে 3টি গালি 3 দিকে। এক হচ্ছে যে, আপনি কি বলতে চাচ্ছেন তাহলে সেটাই আমাদের অর্জন ছিল? না, জুলাই আছে, জুলাই চলমান, কিন্তু এই ধারাকে আমাদের যারা জুলাইয়ের সাথে জড়িত ছিল, যারা সুশিক্ষিত, দেশের এক ছোট্ট শিশু থেকে যে পানি দিয়েছে, তার ওইখান থেকে আমাদের শিক্ষা নিয়ে, সেই মুগ্ধ থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আগাতে হবে সামনের আলোকিত দিনগুলোর দিকে। কিন্তু আপনার কি মনে হচ্ছে এই 2 বছরে আমরা কি এটা পেরেছি? নো, আমরা যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি, সেই আশা আকাঙ্ক্ষা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা দেখি, সেটা হচ্ছে, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু জনাব আব্দুল বারী, আপনার কাছে একটু জানতে চাইবো, আসলে বর্তমানে যে রাজনৈতিক পরিবেশটা আছে, এই পরিবেশটা কি অংশগ্রহণমূলক, নাকি এখনো মনে হচ্ছে প্রতিশোধ, বিভাজন এগুলো নিয়েই আমরা ভাবছি? দেখেন, আমাদের এই দেশটা গণতান্ত্রিক একটা দেশ। এই দেশটা, এই যে আজকে বলছেন জুলাই, আপনি যে প্রশ্নটা হুমায়ুন কবির সাহেবকে করলেন, সেই প্রশ্নের প্রেক্ষিতে আমি একটুখানি টাচ দিয়ে যেতে চাই। সেটা হলো, জুলাই কি ছিল? জুলাই ছিল একটা, যে কোনো পৃথিবীর দেশের একটা বিপ্লব সংগঠিত হয় তখন, যখন মেজরিটি পিপলস একটা সাপোর্ট করে একটা আন্দোলনকে, তখন কিন্তু একটা বিপ্লব হয়। বিপ্লব কখনো কোনো একক ব্যক্তির ফসল নয়, সম্মিলিত একটা ফসল। তো সেখানে যদি আপনি 71 ধরেন, সেটাও কিন্তু সম্মিলিত ফসল ছিল। আপনি 90 যদি ধরেন, সেটাও কিন্তু সম্মিলিত ফসল ছিল। 3 দলের রূপরেখা দিয়ে ইত্যাদি করা হয়েছিল। আজকে জুলাইয়ের যদি কথাটা বলে থাকেন, যে জুলাই যে কারণে করা হয়েছিল, সেই জুলাই কিন্তু সেই অবস্থানে নেই। তার কারণ অংশগ্রহণমূলক ছিল, এখন আর ওই জায়গাটা অংশগ্রহণমূলক কেমন ছিল? অংশগ্রহণ, আপনি পাবলিকের সমর্থন আছে, কিন্তু পাবলিকের কমান্ড নেই। কমান্ডটা কিন্তু অর্গানাইজারদের, রাজনৈতিক মানে অনুপ্রেরণা বলেন আর যেই বলেন না কেন, তাছাড়া কিন্তু কোনো বিপ্লব সংগঠিত হয় না। আমি আপনার প্রশ্নটা ধরে একটু ফারুক হাসানকে একটু জিজ্ঞেস করতে চাই। এই যে জুলাইয়ের যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম ছাত্রদেরকে সব কিছুতে তাদের একটা মানে পার্টিসিপেশন, কিন্তু পরবর্তীতে
ছাত্ররা ডিসিশন মেকিং এর জায়গাটায় কেন পারছিল না? ধন্যবাদ আপনাকে। আসলে জুলাই বা জুলাইয়ের যে মূল স্পিরিট এটা এখনও হারিয়ে যায় নাই, এটা এখনও জীবন্ত আছে। কিন্তু কথা হচ্ছে জুলাই পরবর্তী সময়ে জনগণের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়েছে এটা নিয়ে একটা প্রশ্ন, আলোচনা, সমালোচনা। ধরুন একটা গণঅভ্যুত্থান বা একটা বিপ্লবের কিন্তু দুটো ফেজ থাকে। আমাদের এই গণঅভ্যুত্থানের প্রথম ফেজ বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ উৎপাটন করা। আমরা কিন্তু প্রথম ফেজটা খুব সুন্দরভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা সেটা সম্পূর্ণ করেছি। বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। পরের যে স্টেজ বা পরের যে ফেজ, এটা হচ্ছে রিবিল্ড বাংলাদেশ, বাংলাদেশকে বিনির্মাণ করা নতুন করে। এই জায়গাতে এসে এখানে ধরেন যে একটা ভাগ বাটোয়ারা, স্বার্থ, পাওয়া না পাওয়া ইত্যাদি, এই যে আকাঙ্ক্ষাগুলো, ধরেন যে এখানে একটা মানে স্বার্থ যখনই সামনে চলে আসছে তখনই কিন্তু এই প্রশ্নগুলো বারবার আমাদের সামনে আসছে। এখন দেখেন যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরেও এরকম একটা অবস্থা কিন্তু তৈরি হয়েছিল। মুক্তিযুদ্ধ তো আমাদের মহান অর্জন, পবিত্র অর্জন। 30 লক্ষ রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। এরপরে ওই যে একটা শ্রেণী, একটা গোষ্ঠী ওই মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে তারা নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলে কাজ করেছে। এখন আপনি কিন্তু ওই একটা ব্যক্তির কারণে বা গোষ্ঠীর কারণে মহান মুক্তিযুদ্ধকে কখনোই কটাক্ষ করতে পারেন না, কালিমালিপ্ত করতে পারেন না, আন্ডারমাইন করার কোনো সুযোগ নেই। ঠিক একইভাবে আমি বলছি, আমি আসছি 24-এর গণঅভ্যুত্থানের পরেও একটা শ্রেণী এই 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিটকে কাজে লাগিয়ে বা ব্যবহার করে তারা লাভবান হয়েছে। কেউ কোটিপতি হয়েছে, কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, কেউ ধরেন যে তার গাড়ি বাড়ির মালিক হয়েছে ইত্যাদি। তাদের কারণে আমরা কিন্তু আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানকে আন্ডারমাইন করতে পারি না, কটাক্ষ করতে পারি না, হেয় প্রতিপন্ন করতে পারি না, করার কোনো সুযোগ নেই। এখন যারা এই কাজটির সাথে জড়িত বা যারা এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্র কিংবা সরকার কিংবা যারা এখন দায়িত্বে রয়েছেন তারা কি অ্যাকশন নিয়েছেন, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন। যেমন ধরুন আমরা সবসময় একটা কথা বলি যে বিগত 54 বছরের যে রাজনীতি, এই রাজনীতি তো এই দেশের জনগণকে ভালো কিছু দিতে পারে নাই। এখান থেকে আমরা এই আন্দোলন পরিবর্তন চাই। আমি আসবো, এটাই তো করেছে, তারা কি সন্তুষ্ট? আজকে না, তারাই তো মূল কালপ্রিট, তাদের কারণেই তো এই প্রবলেম। যেমন গণঅভ্যুত্থানের পরে আমাদের জনগণের আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, এবং এই নতুন বাংলাদেশের ধারক বাহক বলে যারা দাবি করে, কারা করে? ওই যে গণঅভ্যুত্থানে যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিলেন, এটাও কিন্তু একটা রাজনৈতিক কৌশল ছিল আমাদের। যারা ফ্রন্টে তখন নেতৃত্ব দিয়েছেন তার মানে এই নয় যে তারাই আন্দোলনটা করেছে। আন্দোলনে বিএনপি, জামাত, গণ অধিকার, দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সবাই ছিল, কিন্তু কৌশলগত কারণে আমরা তাদেরকে এগিয়ে দিয়েছিলাম। এই কারণে যে বিগত 15-16 বছর আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেখেছি যে রাজনৈতিক ব্যানারে যদি কোনো আন্দোলন আমরা সংগঠিত করার চেষ্টা করি তাহলে আমাদের উপরে ওপেন ফায়ার হয়, আমাদের গুম করা হয়, মানে আন্দোলন ধূলিসাৎ করে দেওয়া হয়। তো এই জন্য আমরা এটাকে একটা নন পলিটিক্যাল ফ্রেম দেওয়ার জন্যই মূলত ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানারটার কথা বলা হচ্ছে, এই ব্যানারটা একক কারো পৈতৃক সম্পত্তি না, এটা আমাদের সবার। এই ব্যানারটাকে আমরা সামনে দিলাম কৌশলগত কারণে, আন্দোলন হলো, আন্দোলন সফল করলাম। তারপরে গিয়ে দেখা গেল যে এই যে ভাগ বাটোয়ারা রাজনীতি যেটা কথা বললাম, আমরা ওই সময় ছাত্রদের বলেছিলাম যে এখন দুটো কাজ হতে পারে। এক, তোমরা যদি সত্যিকার অর্থে ক্ষমতায় যেতে চাও তাহলে পুরো ক্ষমতা তোমাদের কন্ট্রোলে রাখতে হবে, মানে তোমরা একটা বিপ্লবী সরকার করো, সব তোমাদের, এখানে নোবডি আউটসাইড, মানে আউটসাইডের কেউ এখানে আসবে না। আর যদি না পারো তাহলে তোমাদের একজনকেও এই ক্ষমতার অংশীদার হওয়ার দরকার নেই, তোমরা ওয়াচডগ হিসাবে বাইরে থাকো, এবং যারা ক্ষমতার চেয়ারে বসবে তাদেরকে তোমরা মানে চাপের মধ্যে রাখবা, তারা যাতে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে। তারা কিন্তু এখানে দেখেন খুব কৌশলে তারা কিন্তু আমাদের কথাগুলো রাখে নাই। তারা কি করলো? 3 জন ওই সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, ছাত্র প্রতিনিধি, তারা সরকারের অংশীদার হলেন এবং জনগণের সাথে তারা ওয়াদা করলেন যে আমরা আপনাদের প্রতিনিধি হয়ে এই সরকারে অন্তর্ভুক্ত হচ্ছি এবং আপনাদের যে আকাঙ্ক্ষা, যে কথা, এগুলো আমরা বাস্তবায়ন করব। কিন্তু তারা ক্ষমতার চেয়ারে বসে ওই জনগণের আকাঙ্ক্ষা বেমালুম ভুলে গিয়ে কেউ গাড়ি বাড়ি, হ্যাঁ, টাকা পয়সার মালিক হয়ে দেদারসে তারা মনে করেন যে আরামায় এসে সেখানেই কি তাহলে এই প্রতিযোগিতা এবং প্রতিহিংসার জায়গাটা তৈরি হলো? আপনি প্রতিহিংসা তো ওই আমি একটু আবার একটু ভাগীদার যেদিন থেকে শুরু হয়েছে মানে এই প্রতিহিংসা, আপনার কাছ থেকে আমি একটু আবারও একটু জানতে চাইবো, এই যে জুলাইয়ের পরবর্তী যে রাজনীতি, এটাতে আসলে এই মুহূর্তে অর্থনীতি কোন অবস্থায় আছে? আমরা অর্থনীতি, আমরা থেকে দ্রব্যমূল্য, বাজারের যে গ্যাস, বিদ্যুৎ, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা। আপনি কি বলছেন এই মুহূর্তে আসলে অর্থনীতির জায়গায় আমরা কতটা সচ্ছলতায় আছি? একটা মানে এখন কিন্তু একটা স্থিতিশীল রাজনীতি পরিবেশে আছি আমরা, তাহলে এই অবস্থায় আমাদের অর্থনীতি কোথায় আছে? অর্থনীতি তো ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট সরকার, সে শেষ দিকে একদম চরমভাবে ধ্বংস করে দিয়ে গেছে। তার প্রত্যেকটা ক্ষেত্রে তার প্রভাব পড়েছে, বিদ্যুৎ, জ্বালানি, যত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুতে। এখন যদি গ্রাম্য ভাষায় বলতে হয় যে অর্থনীতি কী অবস্থা, আমাকে বলতে হবে যে এই তোর বাবার অবস্থা কী শারীরিক, তখন
আরেকজন উঠে বলে যে বাবায় হাঁকতো আগে কেলাতলা, এখন হাসে উগরতলা। তার মানে অর্থনীতি আমাদের এতটা নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। জি। আমরা নিত্য প্রয়োজনীয় দাম সহনীয় মাত্রার মধ্যে রাখতে পারিনি। যদিও আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি অনেক বিষয়ে সাশ্রয় করতেছেন, কিন্তু সেই সাশ্রয়টা কি সর্বক্ষেত্রে হচ্ছে? আমাদের যারা সরকারে আছে তাদের আমলা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিরা যারা আছেন তারা কি ভাবে চলছেন? কেউ কিন্তু ওইভাবে চলছেন না। এবং আপনি কি মনে করেন যে এই অর্থনীতিকে শক্তিশালী করার জন্য সরকারের গুরুত্বপূর্ণ কোন জায়গাগুলোতে তাড়াতাড়ি ডিসিশন মেকিং করা উচিত? সর্বপ্রথম দুর্নীতিকে দূর করতে হবে। দুর্নীতির একেবারে গলা টিপে ধরতে হবে, যে ক্ষেত্রে হোক না কেন। সে রাজনৈতিক ক্ষেত্রে শুধু দুর্নীতি রন্দে রন্দে। সবচেয়ে বড় দুর্নীতির আকড়া হচ্ছে যে মাদক। এই মাদক এ দেশের অর্থনীতিকে সমূলে নিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশগুলো। এখন আমরা কেন পারছি না বন্ধ করতে? এখন পারছি আমরা না। তো ফ্যাসিস্ট সরকার যদি আমরা বলি যে আগের সরকার তো এখন নেই, আমরা কেন এখন পারছি না এই এখন জায়গাগুলোতে? পারছি না এই কারণেই আমরা বললাম না, সকালে উঠিয়া আমরা মনে মনে বলি, এই মনে মনে বলি তো নাই, এখন সকালে উঠিয়াই আমরা গালাগালি দিয়ে শুরু করি। তো হইলে ভালো কাজটা আসবে কিভাবে? আমরা যেহেতু বুঝতে পারছি গালাগালিটা ভালো না, সেটাকে আমরা পরিহার করছি না কেন? এই পরিহার করার জন্য যেটা প্রয়োজন, সরকার সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। কারণ এটা কি ব্যক্তির নিজের একটা ইচ্ছা থাকা উচিত না নিজেকে কারেকশনের? না, সে তো ওইটা করে সে তো লাইমলাইটে চলে আসতেছে। তার সে নিজের অস্তিত্বকে সে জানান দিচ্ছে যে আমি এত নাম্বার জারজ, এরকম। সবাই আমরা বুঝতে পারছি এই জিনিসটা গ্রহণযোগ্য না, তাহলে আমরা সেটা নিয়ে প্রচার কেন করছি? আমরা কেন ভালোটাকে শিখছি না, ভালোটাকে আমরা নিচ্ছি না? ভালো তো মানুষ গ্রহণ করে কম। যদি বেশি গ্রহণ করতো জি, তাহলে যেমন আজকে আব্দুল ছেলে বারী। মেয়েদের হাতে আব্দুল মোবাইল বারী, থাকতো আমি না একটু আপনার এবং কাছে মাদক গ্রহণ করতো না। আপনাকে একটু বলবো যে বর্তমান রাজনৈতিক পরিবেশকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এটা কি স্থিতিশীল আছে, রূপান্তরকালীন আছে, নাকি অনিশ্চিত? না, রাজনীতি স্থিতিশীল পজিশনে তো আছে, এটা এখন বলতেই হবে, যেহেতু আপনার নির্বাচিত সরকার কান্ট্রি রান করছে জি। এবং দেখুন সরকারের অর্গানাইজেশনগুলো সব কিন্তু চালু রয়েছে। জি। কাজেই যে অস্থিরতার কথা বলা হয়েছিল সেই অস্থিরতা কিন্তু নেই, ভালো চলতেছে। কিন্তু আপনি যে প্রশ্নটা হুমায়ুন ভাইকে করলেন সেই প্রসঙ্গে আমার একটু বক্তব্য আছে। সেটা হলো এই যে অর্থনীতিটা কেন আগাচ্ছে না, জি, এটার আমি উত্তর দেবো। আমি কিন্তু সেই প্রশ্নটা আপনার কাছে আবার আসতাম। আপনি যেহেতু বললেন যে রাজনীতি এখন স্থিতিশীল আছে, স্থিতিশীল ঠিক আছে, আছে। এখন আমার যদি রাজনীতি স্থিতিশীল থাকে তাহলে আমি অর্থনীতির জায়গাটায় কেন আমি স্বনির্ভর মানে নিজেকে এগিয়ে নিতে পারছি না? নির্বাচিত সরকারের বয়স কত মাস? 5-6 মাস। 5 মাস হয়ে তো গেল। 5-6 মাস যদি নির্বাচিত সরকারের বয়স হয়, যে কোনো জায়গায় যে কোনো একটা সরকার যখন দায়িত্ব নেয় তখন সরকারকে একটা হানিমুন পিরিয়ড কিন্তু পাবলিকে দেয়। কিন্তু এই সরকারের লোকগুলো তো এদেশেই ছিলেন তারা না, তো এদেশে সবাই নিশ্চয়ই বাইরে থেকে সব আসেন। লোকই দিয়ে দেশে ছিলেন এরকম না। এরকম এই কথাটা বিতর্কিত রাজনৈতিক কথা আমি বলবো না। সবাই যে এই সরকারে যারা আছে তারা যে সব বাংলাদেশে ছিলেন, সবাই আন্দোলনে ছিলেন, এরকম নয়। আমি যেটা বলবো যে সরকার স্থিতিশীল রয়েছে, রাজনীতিও স্থিতিশীল সরকারের রয়েছে। হানিমুন পিরিয়ডের দিকে তাকাতে গিয়ে আমরা সাধারণ জনগণের যে নাভিশ্বাস উঠে যাচ্ছে বাজারে গিয়ে প্রতিটা মুহূর্তে, বাজারে কেন আপনি বাসায়ও দেখেন ইলেকট্রিসিটি বিল বাজারে গিয়ে কতবার আপনি কেন বেড়েছে? বিপদে পড়তেছেন তার কারণ হলো যে যেটা দুর্নীতি নয়, সবচেয়ে বড় যেটা প্রয়োজন, টাকা ইনকামের যে উৎসগুলো ছিল সরকারের, জি। সেই টাকা উৎসের প্রধান উৎস হচ্ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য থেকে বেশিরভাগ টাকা আসে, শিল্প বাণিজ্য থেকে বেশিরভাগ টাকা আসে। সেগুলো কেন বন্ধ হয়েছে? না, বাংলাদেশে দেখেন 5ই আগস্টের পরে বাংলাদেশের অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানের প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। কি কারণে? যেভাবেই হোক না কেন, কোনোটা ফ্যাসিস্টের দোসর এই বলে বন্ধ করে দেওয়া হয়েছে, জি। কোনোটাকে আবার মালিকের উপর নির্যাতন করা আমি হচ্ছে, যদি মালিক জানি চলে ব্যবসা যাচ্ছে। ছাড়া আমি দেশের কোনো উন্নয়ন করতে পারবো না, সেই ক্ষেত্রে আমি ব্যবসায়ীদেরকে সাহায্য না করে আমি তাদেরকে প্রতিবন্ধকতা কেন তৈরি করছি? কেন আমি সরকারের হানিমুন পিরিয়ডের কথা চিন্তা করে আমি আমার জনগণকে এত বড় একটা আমি আগেই বলি যে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিচ্ছি? প্রথমেই যারা সরকার চালাচ্ছে তাদেরকে এরা ভাবতে হচ্ছে, প্রথম যেটা ভাবতে হচ্ছে যে
যারা এই অর্গানাইজ মানে লোক রয়েছে, যারা ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় যারা কথা বলছে, সরকারের সমালোচনা করতেছে, সরকার মনে করছে যে ওইটার ভিতরে জনমত নিহিত আছে। এখন যদি আমি কোনো ফেসিস্ট ঘোষিত কোনো লোকের কারখানা চালু করতে যাই বা ব্যবসা বাণিজ্য সুবিধা করতে যাই, তাহলে আমার ঘাড়ে ওই বদনামটা উঠবে। সরকারকে চিন্তা করতে হচ্ছে সরকার জনগণের এই কথা চিন্তা করে না পরিবেশটা তৈরি ডিসিশন করে। নিচ্ছে, অথচ আমরা জনগণ আমার সবচেয়ে বেশি আমার ভুগছি। সেটা আমি সবই জানি। মনে করেন যে সব শিল্প কলকারখানা বাংলাদেশে চালু ছিল, সেগুলো যে সবই অনেক বেশিরভাগ লোকের বিরুদ্ধে অভিযোগ আছে যারা ফেসিস্টের দোসর বা ফেসিস্ট ছিল। এই কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, অনেক লোক মালিক পালিয়ে গেছে, জেলে আছে, মামলা মোকদ্দমার মধ্যে আছে। সরকার সেটাকে রেগুলারাইজ করার চেষ্টা করতেছে। ইতিমধ্যে গত শনিবারও সরকার 15 জন দেশের ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছে। এটা তৃতীয় বা দ্বিতীয় বৈঠক এটা হলো। এই ব্যবসায়ীদের সাথে সরকার ডেকে তো আর অন্য কিছু করছে না, একটা মেসেজ দিচ্ছে যে ইকোনমিটাকে রান করতে হলে আপনাদের এই করতে হবে। তো এটা করলে তো হবে না। মনে করুন ওই দলে যদি একটা ফ্যাসিস্টের কোনো শিল্পপতি থাকে বা ফ্যাসিস্ট নামে যারা আখ্যায়িত তারা যদি থাকে, তাহলে সরকার ওইটা সমালোচনার মধ্যে পড়ে। সরকারকেও রয়েছে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এই সমস্ত ব্যবসা বাণিজ্যগুলোকে রিকভারের চেষ্টা করতে হবে। সরকার যে রিকভারের চেষ্টা করছে তার প্রমাণ হলো ব্যবসায়ীদের সাথে ওনারা মিটিং করতেছেন। কৃষকের পিঠে চাবুক মেরে রাষ্ট্র চালানো যায় না, এরা ইংরেজরা বলেছে, সবাই বলেছে। ব্যবসা বাণিজ্য যদি রান না থাকে তাহলে বাজারের যে জিনিসপত্রের দাম বলছেন, যা বলছেন, লিভিং অফ স্ট্যান্ডার্ড, লাইফস্টাইল, এভরিথিং ডিপেন্ড আপ টু দ্য ইনকাম জেনারেটিং সোর্স। বাংলাদেশের ইনকাম জেনারেটিং সোর্স যেগুলো রয়েছে, সেই সোর্সগুলোকে চালু করতে হলে ট্রেড অ্যান্ড কমার্স, তারপরে ইন্ডাস্ট্রি, এগুলোকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ডু সো। এই কারণেই তারা মিটিং 2-3টি করে ফেলেছে, আরও মিটিং করবে। এইগুলো যদি ঠিকমতো রান করতে পারে তাহলে ইকোনমির যে দণ্ডদশা এটা কিছুটা গভর্নমেন্ট relax হতে চেয়ারে পারে। বসার আগে থেকে এই ধরনের মিটিং করছেন ব্যবসায়ীদের সাথে এবং পর্যায়ক্রমে এখনো মিটিং চলছে। গভর্নমেন্ট বুঝতে পারছে, আপনি বুঝতে পারছেন, আপনারা যারা এখানে সবাই বসে আছেন সবাই বুঝতে পারছেন যে ব্যবসায়ীদের ছাড়া অর্থনীতির চাকাটা সচল হবে না। তাহলে আমি তাদেরকে কেন ফ্যাসিস্টের জায়গাটায় আগে বিবেচনা করছি? আমি কেন আগে দেশের অর্থনীতির কথা চিন্তা করে তাদেরকে কেন আমরা মানে চিন্তা করছি না যে তারা দেশের জন্য কাজ আপনাকে করছে? বুঝতে হবে যে এই দেশের যে কথাটা বলা হচ্ছে যে একটা গণতান্ত্রিক সরকার, দেশটা দুই ভাগে ভাগ ছিল, একটা বিএনপি একটা আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগের হাতে ক্ষমতা যাওয়ার পরে ওই যে ফ্যাসিস্টের তকমানে তারা যে 15-17 বছর যে তারা শাসনটা করেছে, এই শাসনের এগেনস্টে জনমতটা চলে গিয়েছিল বলেই এই 5ই আগস্টের বিপ্লবটা হয়েছে। এমতো অবস্থায় যেহেতু একটা বিপ্লব হয়েছে, বেশিরভাগ জনগোষ্ঠীর নিজস্ব মতামত রয়েছে, সরকার কিন্তু এটা কি বিপ্লব ছিল না গণ অভ্যুত্থান ছিল? আমি বলবো, আমি ঠিক রাজনৈতিকভাবে বলবো না। বিপ্লব এক জিনিস, গণ অভ্যুত্থান এক জিনিস। কিন্তু সেজন্যই আমি গণ বলছি। অভ্যুত্থানই, কারণ বেশি একটি দল ব্যতীত সকল দলের অংশগ্রহণ ছিল। জি। কারণ এখানে বিএনপি, আওয়ামী লীগ সহ যে দলগুলো রয়েছে তাদের সবার অংশগ্রহণ ছিল। এই কারণে আপনি গণ অভ্যুত্থানও বলতে পারেন। আর বিপ্লব বলতে আমরা যেটা বোঝাই একটা দেশের আমূল পরিবর্তনটা কিন্তু হয়েছে। ওই যে বলছে রিসেট বাটন, ওই যে বলা হচ্ছে যে একটা রিজনকে অফ করে জি, দেওয়া আপনাকে হয়েছে। ধন্যবাদ। আমি একটু ফারুক হাসান আপনার কাছে আবারও ফিরে আসব। আপনি বলছিলেন জুলাইয়ের কথা, যে এই জুলাইয়ে যারা প্রতিনিধিত্ব করেছে তাদের কারণেই আজকে হয়তোবা এই অনাস্থার জায়গাগুলো তৈরি হয়েছে, যখন তারা নিজের লোভ সামলাতে পারেনি। কিন্তু আমি একটু জানতে চাইবো, আমার এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যতটাই স্থিতিশীল থাকুক, অর্থনৈতিক পরিবেশ কিন্তু ততটা স্থিতিশীল না। এটার কারণ কি? পররাষ্ট্রনীতি কি এখানে ভারসাম্যের কোন দিকে আসলে এগোচ্ছে, বা সব কিছু মিলিয়ে আমরা কেন এই অর্থনীতির জায়গাটায় স্থিতিশীল হতে পারছি না? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, আমি এই কথাটা বরাবরই বলে থাকি যে বর্তমান সরকার যারা দায়িত্বে রয়েছেন, জনগণের বড় একটি মেজরিটি নিয়ে তারা ক্ষমতায় আসছেন। এই সরকারের সামনে এই মুহূর্তে আসলে রাজনৈতিক বড় কোনো চ্যালেঞ্জ আমি দেখছি না। মাঠে ময়দানে যারা হুঙ্কার দিচ্ছেন, কথা বলছেন, এটা রাজনৈতিক ধরেন যে বিরোধিতার কারণেই বিরোধিতা করা। বাট সরকারের সামনে একটা পাহাড় সম চ্যালেঞ্জ হচ্ছে ইকোনমিক চ্যালেঞ্জ বা অর্থনৈতিক সংকট। এটা কিন্তু পরিষ্কার, এ বিষয়ে কেউই দ্বিমত করবে না। এবং এই সংকট উত্তরণে সরকারের পক্ষ থেকে আসলে কী কী পরিকল্পনা নিয়েছেন সরকার, সেটা বাস্তবায়নের উদ্যোগগুলো তারা কীভাবে করছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন রয়েছে। এখন কথা হচ্ছে, ধরেন একজন ব্যক্তিকে দিয়ে আপনি কিন্তু সব কিছু করতে পারবেন না। আপনি যদি মনে করে থাকেন যে একজনকে দিয়ে আমি পুরো টিমকে সার্কুলেট করবো, সম্ভব না। যেমন আমি একটা মাঝে মাঝে এক্সাম্পল দিই, মেসি পৃথিবীর একজন নাম্বার 1 ফুটবলার। মেসি কিন্তু একাই আর্জেন্টিনার বিশ্বকাপ এনে দেয় নাই, তার বাকি যে 10 জন তারা কিন্তু মেসিকে কোঅপারেট করেছে। আবার দেখেন আরেক দেশের আরেকজন মহাতারকা আছে, নাম তার রোনালদো। সে কিন্তু বিশ্ববিখ্যাত ক্রিকেটার বা তারকা, ফুটবলার। তার যে টিম তাকে কিন্তু সঠিকভাবে কোঅপারেট করে না, এই জন্য কিন্তু তার দেশ আজ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারে নাই, তার খাতায় বিশ্বকাপ এখনো আসে নাই। তো এখন তারেক রহমানকে ধরেন যে অনেকেই অনেকভাবে আমরা
প্রশংসিত করি, তাকে নিয়ে আমরা ধরেন যে প্রশংসায় ভাসিয়ে দিই। তারেক রহমানের প্রত্যেকটা উদ্যোগ এখন পর্যন্ত কল্যাণকর, দেশের জন্য মঙ্গলজনক, ভালো। যেটা আমার ভাইও বললেন যে উনি এখন পর্যন্ত দেশের এই যে অর্থ সম্পদ সাশ্রয়ী করার জন্য নানামুখী উদ্যোগ নিয়েছেন। তিনি সকাল 9টায় অফিসে যান, আর মন্ত্রী মিনিস্টার যারা তারা দেখেন যে আমাদের প্রধানমন্ত্রী 9টায় অফিসে যান, কারণ আমি তো আর ঘুমিয়ে থাকতে পারি না, আমাকেও যেতে হচ্ছে বাধ্য হয়ে, না হলে ওই মন্ত্রী মিনিস্টার আমলা কামলারা কিন্তু না শেষ করি। এখন দেখেন এই যে তার চতুর্দিকে যে টিম, এই টিমটা সঠিকভাবে কিন্তু ফাংশন করছে না, মানে ওনাকে কোঅপারেট করছে না। এই জন্য এইরকম একটি ডিসফাংশনাল টিম নিয়ে উনি কিন্তু এই অর্থনীতি যেটা আমরা একটা ভঙ্গুর অবস্থার মধ্যে পেয়েছি, এটাকে এই অল্প সময়ে যে উত্তরণ ঘটাবো, এটা কিন্তু সো টাফ। হ্যাঁ, সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে, আমরা এটা অস্বীকার করবো না। এই উদ্যোগগুলো আরও কার্যকরভাবে তারা যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে কিন্তু এখান থেকে আমরা পরিত্রাণ পাবো। আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে যারা ফ্যাসিস্ট বিগত সময়ে, আমরা ওই ফ্যাসিস্ট কেন চিন্তা করছি, তারা তো ব্যবসায়ী। না না, এই প্রশ্নটার মধ্যেই তো প্রবলেম লুকিয়ে আছে, এটা বলা যাবে না। দীর্ঘ 17 বছর যারা শেখ হাসিনাকে বলেছিল যে আমরা জীবদ্দশায় আপনার সাথে আছে এবং মরণের পরেও থাকবো, মানে হাসিনা মারা গেলে তারা তার সাথে কবরে যাবেন, এরকম বলেছিল অনেক বড় বড় ব্যবসায়ী। আপনি যদি ওই অর্থ ওই অ্যাঙ্গেল থেকে এখনো চিন্তা করেন, এটা করা যাবে না। শেষ করি আমি, কথাগুলো বুঝতে হবে। সবার আগে কি বাংলাদেশ, সবার আগে দেশপ্রেম, সবার আগে আমার সার্বভৌমত্ব, এটাকে সামনে রেখে বাংলাদেশের প্রত্যেকটা কাজ আমার করতে হবে। সবার আগে ইন্ডিয়া নয়, সবার আগে পাকিস্তান নয়, সবার আগে বাংলাদেশ। যখনই আমি এই দেশপ্রেমের কথা বলবো, তার মানে আমার দেশকে ধারণ করে, আমার এই দেশপ্রেমটাকে সামনে রেখে আমার ইকোনমি, আমার ধরেন যে ওই সমাজনীতি, অর্থনীতি, ধর্মীয় নীতি সবকিছু আমার ঠিক করতে হবে। এর বাইরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। এখন যারা বিগত সময়ে ব্যবসা করে, জানা প্লিজ আমি একটা এক্সাম্পল দিই না বাবা, এই যে আমরা সামিটের কথা বলি, এই যে আমরা ওই কি ব্যবসায়ী, ওই যে ভারত থেকে যে বিদ্যুৎ আমদানি করে আদানির কাছ থেকে যে বিদ্যুৎ নিল, সামিটেই তো 1 লক্ষ কোটি টাকা ফাউ, মানে বাংলাদেশ থেকে লুটপাট করে বিদ্যুৎ আমদানি করছে না? এটা তো মহা লুটপাট করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এখন আপনি যদি বলেন যে উনি তো বড় ব্যবসায়ী, বড় একটা ব্যবসায়ী গ্রুপ, উনাকে তো আমরা ব্যবসায়ী হিসেবে চিন্তা করতে পারি, এই চিন্তাটাই করা যাবে না। আমি প্রেক্ষিতেই বলেছি যে ব্যবসায়ী যারা ছাড়া যদি অর্থনীতিকে ঘুরে দাঁড়ানো না যায়, তাহলে আমি কেন ব্যবসায়ীকে না ঘুরে তো দাঁড়ানো যাবে, কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা এই যে সার্কুলেশনটা হচ্ছে, এখানেই তো বদমাশগুলো এখনো লুকিয়ে রয়েছে। এই যে কিছুদিন আগে তেলের দাম হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হলো, সরকার প্রধান বললেন এটা সিন্ডিকেটের কাজ, সিন্ডিকেটের লাগাম টেনে ধরতে হবে। আমি ওই সময় বলেছিলাম যে এই সিন্ডিকেটের পাওয়ার বেশি না সরকারের, সরকার যদি মনে করে থাকে যে সিন্ডিকেটের পাওয়ার বেশি, তাহলে এই সরকারের ক্ষমতায় থাকার দরকার নাই। কারণ আপনাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে চেয়ারে বসিয়েছে, আর আপনি যদি মনে করেন সিন্ডিকেট আমার থেকে পাওয়ারফুল, তাহলে তো সিন্ডিকেটেই দেশ চালাবে, আপনার তো দরকার নাই। আমি এটা বলেছিলাম। তাহলে যদি সেই তেলের দাম তো বেড়েই গেল, জনগণের উপরেই কিন্তু সেই আমি আসলো। ধরেন আন্তর্জাতিকভাবে যেহেতু ইরান এবং আমেরিকার একটা যুদ্ধ চলমান, ওই যুদ্ধের কারণে এটা প্রভাব স্বাভাবিকভাবেই পড়বে। ওই প্রভাব যতটুকু না পড়ে তার থেকে বেশি কিন্তু বিদ্যুতের দাম কেন বাড়লো? না এটাই তো বলছি, দুবার বেড়েছে। আমি বলছি যে ওই যুদ্ধের যে প্রভাব, ওই প্রভাবটা ধরে নেন বাংলাদেশে 10% পড়লো, কিন্তু আমাদের এই অসাধু সিন্ডিকেট যারা দীর্ঘ 17 বছর দেশটাকে লুটপাট করে খেয়েছে, এই অসাধু সিন্ডিকেট এই প্রভাবটাকে আরো 50 গুণ বাড়িয়ে দেয়। তাহলে ব্যক্তিগত স্বার্থের জন্য আপনি যে বলছেন, অফকোর্স সিন্ডিকেট আছে যারা বিগত ধরেন যে 17 বছর এই বিদ্যুৎটাকে যারা কন্ট্রোল করেছে। আপনার কি মনে হয় যে ওই সিন্ডিকেট এখনো তারাই সবকিছু চালাচ্ছে? অফকোর্স তাদের হাতে এখন। তাহলে সরকার, আপনি কিছুদিন আগে শুনেন নাই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার যে প্রতিনিধিত্ব করার জন্য আমি সরকারকে ভোট দিয়ে দাঁড় করালাম, সরকারের স্ট্রেংথ কোথায়? চেষ্টা করতেছে। আমাদের 5 মাসে তো ভাই পারবে না। আপনি যদি 5 মাসের একটা শিশুর কাছ থেকে মনে করেন যে ফুটবল মানে মাঠে সে ওই উসাইন বোল্টের মতো দৌড়াবে, এটা তো অসম্ভব। বয়স তো সরকার 6 মাস। কিন্তু 5 মাসে আপনি আমার উপরে এত বেশি প্রেসার দিচ্ছেন, তেলের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, বাজারে প্রতিটা নিত্যপণ্যের দাম বাড়ছে, কাঁচামরিচ 400 টাকা কেজিতে গিয়ে দাঁড়িয়েছে, কোনো সবজি নেই 100 টাকা কেজির নিচে, 80 টাকা কেজির নিচে। তাহলে সবকিছু লাভের তো আমার উপরে আসছে, আমার স্যালারি তো আমি অস্বীকার করছি না। হ্যাঁ, তাহলে এটা আপনি অবশ্যই বলবেন। এখন সরকারের যারা দায়িত্বে রয়েছে, আমি আগে বললাম সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি, যারা এই প্রতিষ্ঠানগুলো চালায়, এই অর্গানগুলো চালায়, এদের মধ্যে গলদ আছে। আমি তো সরকারকে এখানে দায়মুক্তি দিচ্ছি না। আমার কথা হচ্ছে আপনি যদি এখনই মনে করে থাকেন যে সরকার ফেইলিওর, সরকার ব্যর্থ ইত্যাদি, এটা তো বলার এখনো সুযোগ বা সময় আসে নাই। আমাদের একটু সময় দিতে হবে। কতটুকু সময় দিলে আমি একটু শেষ করি, আমরা বুঝতে পারবো। এটা ধরেন যে আরো হয়তো 6 মাস গেলে তাহলে আমরা মোটামুটি একটা
এই সরকারের উপর একটা জাজমেন্ট দিতে পারবো। কিন্তু এক বছরে এভাবে যদি প্রত্যেক জিনিসের দাম বাড়তে থাকে তাহলে আমরা কথা বলবো, কথা তো বন্ধ নেই যে আপনি প্রশ্ন করছেন, এই যে আপনি প্রশ্ন করছেন না। প্রশ্নটা যে আপনি করছেন এই কথাটাই তো প্রেশার সরকার আমরা তো সমালোচনা করছি সরকারের। সরকার যদি এই সিন্ডিকেটের লাগাম টেনে না ধরতে পারে, তাহলে হবে এই কেমনে? অসাধু সিন্ডিকেট থেকে আমরা বের করতে না পারে, তাহলে সরকার অবশ্যই চাইবো এবং আমরা অপেক্ষা করব এই দায় সরকারকে দিতে হবে আরো কিছু সময়ের, যে সরকার অবশ্যই এর লাগাম টেনে ধরতে পারবে। আসলে সত্যি কথা বলতে যেটা, রাজনীতি এবং অর্থনীতি একে অপরের পরিপূরক। আমরা জানি যে রাজনৈতিক স্থিতিশীলতা যেমন একটা অর্থনীতিকে শক্তিশালী করবে, আবার একটা শক্তিশালী অর্থনীতি কিন্তু আমার গণতন্ত্রের ভিত্তিকে আরো মজবুত করবে। আমরা আসলে আর আলোচনা সমালোচনা করছি না, আমরা পরবর্তীতে আমরা চেষ্টা করব অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে। আমরা এই সংক্রান্ত আমরা জানার চেষ্টা করব অর্থনীতিতে আসলে কোথায় আমরা দাঁড়াতে পেরেছি বা আমাদের রাজনীতি কোন অবস্থানে যাচ্ছে। এর সাথেই আমি শেষ করতে চাই আজকের চ্যানেল আই রাউন্ড টেবিল, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক পিএলসি। আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।